যদিও তিনি এখন আর জেলা সভাপতি নন, তবুও পিতামহ বিশ্বের মতো এই পুরো কোচবিহার জেলা, যেখানে 9খানা বিধানসভা কেন্দ্র আছে, তার অভিভাবক কিন্তু তিনি। সাত সকালে কলকাতা টিভির পক্ষ থেকে আমরা পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, বিদায়ী মন্ত্রী। সারা বছরই সকালবেলা উঠে স্নান করি, স্নান বাথরুম সেরে একসাথে এসে ভাত খাই, গরম ভাত খাই, খেয়ে বেরিয়ে চলে যাই। আবার দুপুরবেলা বাড়িতে আসি, আবার কোনো দিন কোনো কর্মীর বাড়িতে খেয়ে নিয়ে আবার সারাদিন প্রচারে থাকি। এইভাবেই চলছে। তো এই যে 9খানা কেন্দ্র, মানে কিভাবে সামাল দিচ্ছেন এত বড় একটা জেলা, 9খানা কেন্দ্র? আমরা সারা বছরই কাজ করি, তো তাতে আমাদের কাজটা অনেক এগিয়ে থাকে। আমরা শুধু ভোট দেখে কাজ করি না, ঝড় বৃষ্টি, করোনা, লকডাউন, সারা বছরই আমরা কাজ করি। মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন পরিষেবাগুলো তুলে ধরার চেষ্টা করা, নতুন যে আইনগুলো হয়েছে, মানুষের যে সুবিধাগুলো পাচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরে। গত লোকসভা নির্বাচনে বিজেপির যে ত্রাস সন্ত্রাস, সেটাও তুলে ধরার চেষ্টা করছেন, এবং বিজেপি যেভাবে মানুষকে ঠকিয়েছেন গত নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে, যেভাবে রাজ্যের মানুষের সাথে প্রতারণা করেছেন, সেই কথাগুলোই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। সকালে উঠে স্নান সারার পর নিরামিষ তরকারি দিয়ে ভাত খেয়ে প্রচারে বেরিয়ে পড়েন তিনি। মেনুতে অবশ্যই থাকে তেতো শুক্তো, সজনে ডাঁটা, পাতলা ডাল আর টক দই। হালকা খাবারই আমি খাই, ইলেকশন পর্যন্ত এরকমই হবে। মাছ টাছ খুব কম হবে, ছোটো মাছ হলে পাতলা ঝোল দিয়ে, ছোটো মাছের ঝোল দিয়ে ভাত খাই একটু, তাছাড়া নিরামিষে একদম। এই যে একটা বিরাট রাজনৈতিক যুদ্ধ, মানে কি মনে হচ্ছে এবার, কতটা আপনি আশাবাদী? এখন ভোটটা হবে এবার উন্নয়নের নিরিখে, পরিষেবার নিরিখে, সরকারি পরিষেবার নিরিখে। শুধু কথায় কিন্তু ভোট হবে না। দিল্লি থেকে উড়ে এসে, গুজরাট থেকে উড়ে এসে এবার আর বাঙালির ভোট নিয়ে যেতে পারবে না। কারণ এরা যারা বহিরাগত, যারা বাংলার কৃষ্টি কালচার এরা কিছু জানে না, যার জন্য ভুল ভাল কথা এরা বলছে, বাংলার মানুষকে ছোট করার চেষ্টা করছে, সম্মানহানি করার চেষ্টা করছে, বাংলার মনীষীদের নিয়ে ছেলেখেলা করছে এরা, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছেলেখেলা করছে এরা। সুতরাং বাঙালির একটা আত্মমর্যাদা বোধ রয়েছে, তাই বাংলার মানুষ ঠিকই করে নিয়েছে যে বাংলার মানুষই বাংলাকে শাসন করবে, বাঙালি বাংলাকে শাসন করবে, বহিরাগতরা নয়। বাংলার মানুষের যে প্রয়োজন, যে উন্নয়ন, সেটা বাঙালিরাই করবে, এবং দিল্লি বা গুজরাটের হাতে বাংলার মানুষ খেলবে না, বাঙালিরাই খেলবে। মমতা ব্যানার্জি ঘরের মেয়ে বাংলার, মমতা ব্যানার্জিকেই বাংলার মানুষ চাইছে উন্নয়ন এবং পরিষেবার নিরিখে। যতই ওরা মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করুক, মেরে ফেলার চেষ্টা করুক, আহত করার চেষ্টা করুক, মমতা ব্যানার্জিকে ওরা কিছুতেই দমাতে পারবে না। কারণ মমতা ব্যানার্জির মাথায় বাংলার 10 কোটি মানুষের আশীর্বাদ রয়েছে। যতই চেষ্টা করুক, অনেক চেষ্টা হয়েছে এর আগেও, বামফ্রন্টের আমলেও, তাকে খুন করার, তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার, কিন্তু বাংলার মানুষের আশীর্বাদ মমতা ব্যানার্জির মাথায় থাকার কারণে আজও মমতা ব্যানার্জি মানুষের মধ্যে আছে। মাত্র 10 মিনিটের মধ্যে খাবারের পর্ব শেষ করে বেরিয়ে পড়েন প্রায় 6.5 ফুট উচ্চতার এক হারা মানুষটি। চলে ঠাকুর প্রণাম আর সদ্য মাকে হারানো মায়ের ছবিতে প্রণাম পর্ব। 2021 সালের বিধানসভা নির্বাচনেও ওই নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। তিনি রাজ্য মন্ত্রিসভার বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি আবার কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়কও বটে। উত্তরবঙ্গের রাজনীতিতে বর্ণময় চরিত্রের ওই মানুষটির সঙ্গে ভোট প্রচারের সঙ্গী হয়েছিলাম আমরাও। নিজের বিধানসভা কেন্দ্র তো বটেই, সঙ্গে জেলার বাকি 8টি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের জেতাতে একাই কুম্ভের মতো কাঁধে তুলে নিয়েছেন গুরু দায়িত্ব।
মারধর করা হলো আমাদেরকে, বাবাকে মারধর করা হলো, মাকে মারধর করা হলো, পাড়ার লোককে মারধর করা হলো। আমার ভাইকে এমনভাবে মারধর করা হলো, ভাইকেই হারাই ফেললাম। রাজার শহর ছাড়িয়ে গ্রামের পথে ছুটতে শুরু করে রবিবাবুর কনভয়। পথ চলতি মানুষদের সঙ্গে কুশল বিনিময়, ইঙ্গিতে নমস্কার সারেন তিনি। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোট 239টি বুথে পৌঁছে গিয়ে সাধারণ ভোটারদের অভাব অভিযোগ মন দিয়ে শোনাকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। রাজনৈতিক জনসভার পরিবর্তে জনসংযোগে গুরুত্ব দিচ্ছেন তিনি। বুথ স্তরের ওই ছোট ছোট সভাগুলিকে তিনি খুলি বৈঠক নাম দিয়েছেন। ওই বৈঠকগুলিতে ভাষণ রাখার জন্য নিজেই কিনে নিয়েছেন একটি পোর্টেবল মাইক সেট। কখনো শামিয়ানার নিচে, কখনো গৃহস্থ বাড়ির উঠোনে, কখনো আবার পথের বাঁকে নিরন্তর চলছে রবিবাবুর খুলি বৈঠক। ওই বৈঠকে দলীয় নেতাকর্মীদের কোনো গাফিলতি কানে এলেই শাসনে সোহাগে বোঝাচ্ছেন তাদের ত্রুটিগুলো। আপন খেয়ালে মাঝে মাঝেই বলে ওঠেন, খেলা হবে, জোরদার খেলা হবে, ভোট এবার জেতা হবে। এইভাবে দিনভর কমপক্ষে 20টি খুলি বৈঠক সারেন রবীন্দ্রনাথ ঘোষ। বৈঠক শেষে কোথাও কচি কাঁচাদের দেখা মিললেই তাদের সঙ্গে আপন খেয়ালে মেতে ওঠেন ফুটবল খেলায়। শিশুদের সঙ্গে মিশে যাওয়া ওই দুঁদে নেতা যেন ফিরে যান নিজের শৈশবের দিনগুলিতে। শিশুদের কাছ থেকে আনন্দ লাভের বিনিময়ে চকলেট খাইয়ে মিষ্টি মুখ করান তিনি। মা বোনেদের হেঁসেলের খবর নিতেও ভোলেন না। রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন সহায়ক প্রকল্পগুলির পরিষেবা গ্রামের মানুষ পাচ্ছেন কিনা তাও জেনে নেন খুঁটিয়ে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফের তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন তা নিয়ে কোনো দ্বিধা নেই 87 সাল থেকে মমতার একনিষ্ঠ ভক্ত কোচবিহারের ওই নেতার। বাংলার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন। সারা বছর ধরে বাংলার মানুষ রাজনীতির সাথে যুক্ত থাকে, চুলচেরা বিশ্লেষণ করতে পারে। সুতরাং বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে ছিল, পাশে ছিল, আগামী দিনেও থাকবে। তবে রাজনৈতিক মহলের মতে কথায় কথায় মেজাজ হারানোর বদঅভ্যেস রয়েছে তার, অথচ তিনি নিজে তা মানতে চান না। তার দাবি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি তাকে মেজাজ হারাতে হয় তবে তিনি তা বারবার করবেন। বাম আমলে রাজনৈতিক সন্ত্রাসে নিজের ছোট ভাই খুন হওয়ার পর থেকেই ডানপন্থী রাজনীতিতে ঝুঁকে পড়েন তিনি। বামেদের উৎখাত করতে চোয়াল শক্ত করে বছরের পর বছর ধরে জেলায় দলীয় সংগঠনকে মজবুত করতে নিরলস লড়াই চালিয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ। ঘটনার থেকে দুর্ঘটনাই আমার জীবনে বেশি ঘটেছে। যেমন 1982 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও হয়ে গেল, মারধর করা হলো আমাদেরকে, বাবাকে মারধর করা হলো, মাকে মারধর করা হলো, পাড়ার লোককে মারধর করা হলো। আমার ভাইকে এমনভাবে মারধর করা হলো, ভাইকেই হারাই ফেললাম। এই ঘটনাগুলো, এই দিনগুলো তো ভুলে যাওয়ার মতো নয়। পরবর্তী সময়ে অনেকবার আক্রান্ত হয়েছি। এই যেখানে বসে চা খাচ্ছি, চায়ের দোকান, আমি প্রথম 96 সালে কংগ্রেসের প্রার্থী হিসাবে আমি ভোটে দাঁড়িয়েছিলাম। আমি নমিনেশন সাবমিট করার পরে নাক্কাটি কাছে একটা মিটিং করে সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিলাম, তখনই এখানে আমার পার্টি বসে আমি একটু বসছিলাম, তখনই এখানে সিপিএম আমাকে আক্রমণ করে ওরাই আবার তখন আমার বিরুদ্ধে, আমার কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। এরকম অনেক ঘটনা রয়েছে। একটার পর একটা নির্বাচন এসছে, প্রচারে বেরিয়েছি, প্রচার করতে পারিনি। যখনই প্রচার করতে গিয়েছি তখনই আমার পিছনে লাঠি, বল্লম, রামদা নিয়ে তেরে বেরিয়েছে। পুলিশ কিচ্ছু করেনি। সেই সময় পুলিশ কাঠের পুতুল ছিল, কিছু করেনি। এরকম অনেক ঘটনাই রয়েছে জীবনে। আপনি তো এবারে ভোটের সেনাপতি, জেলার 9খানা সিট, প্রত্যেকজন মানে দলীয় যে সৈনিক রয়েছেন তাদের জন্য কীরকম কি পরিকল্পনা নিয়েছেন? আমি সব জায়গায় গেছি, নমিনেশন সাবমিট করা পর্যন্ত নিজের এখানেই থাকবো। 19 তারিখে
নমিনেশন সাবমিট করব। তো সারা জেলার আমার হাতে তো সমস্ত কর্মীরা তৈরি, মূলত তাদের সবাইকে নির্দেশ অলরেডি দিয়েই দিয়েছি যে যেখানে যে প্রার্থী হয়েছে তার জন্য কাজ করো। সেই প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী, মমতা ব্যানার্জিকে দেখে কাজ করো, তার মুখকে দেখে কাজ করো, তার দিকে দেখে কাজ করো, তার উপর আস্থা ভরসা রেখে কাজ করো। অলরেডি সারা জেলায় তৃণমূল কংগ্রেসের নতুন, পুরনো, নবীন, প্রবীণ সমস্ত স্তরের কর্মীরা তারা দলের কাজে লেগে পড়েছে, কোমর বেঁধে লেগে পড়েছে। আর চতুর্থ দফার যে ভোট, সেটা শেষ হলে কি অবসরে যাবেন নাকি আবার ছুটতে হবে রাজ্যের বিভিন্ন জায়গায়? এবার আমাকে স্টার ক্যাম্পেনের যে তালিকা তাতে আমাকে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই আমাকে বলেও দেওয়া হয়েছে যে এই চতুর্থ দফার যে ভোটটা কুচবিহারে, এটা হয়ে যাওয়ার পরে তারা যেভাবে যেখানে যেখানে প্রোগ্রাম দেবে, যে জেলায় যেতে বলবে, সেই জেলায় সেই জায়গায় আমি হাজির হব এবং আমার বক্তব্য দলের পক্ষ থেকে দলের বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী 10 বছরের উন্নয়ন, পরিষেবা, মানুষের সাথে থাকা, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সার্বিকভাবে ডেভেলপমেন্ট করা, এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরার জন্য যেখানে যেখানে যেতে বলবে সেখানে যাব। গত লোকসভা নির্বাচনেও আমি কুচবিহার থেকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিভিন্ন জেলায় সেখানেও আমি প্রচারে অংশগ্রহণ করেছি। এবারও যেভাবে আমাকে কাজে লাগাবে দল, আমি ঠিক সেভাবে কাজে লাগাবো। যে সাম্প্রদায়িক দল বিজেপি, যার বিরুদ্ধে একসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান দিয়েছিল, ভোট নিয়েছিল, সেই বামপন্থীরা তারা নির্লজ্জভাবে বিজেপির প্রার্থীদের ভোট দিয়েছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলাটাই রবীন্দ্রনাথ ঘোষের জীবনের মূল মন্ত্র। সময়ের হেরফের করলেই নেতাকর্মীদের ধমকে ওঠেন স্বমহিমায়। চায়ের আড্ডা থেকে শুরু করে খুলি বৈঠক, যাই হোক না কেন দলীয় অনুশাসনের পাঠ দেন পই করে। লোকসভা ভোটে সিপিএম ভেবেছিল, বামপন্থীরা ভেবেছিল যে লোকসভা ভোটে তৃণমূলকে হারিয়ে দিলেই তৃণমূল ধ্বংস হয়ে যাবে, শেষ হবে, মুছে যাবে। তার জন্যই বামপন্থীরা সারা রাজ্যেই তাদের যে 38% এভারেজ ভোট ছিল, তার প্রায় এভারেজ 31%-এর মতো ভোট তারা যে সাম্প্রদায়িক দল বিজেপি, যার বিরুদ্ধে একসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে একসাথে স্লোগান দিয়েছিল, ভোট নিয়েছিল, সেই বামপন্থীরা তারা নির্লজ্জভাবে বিজেপির প্রার্থীদের ভোট দিয়েছিল। যার কারণে বিজেপি এই যেটা দেখা যাচ্ছে এই সাফল্যটা। কিন্তু বামপন্থীরা এখন বুঝতে পেরেছে যে তাদের সেদিনের যে সিদ্ধান্তটা ভুল ছিল এবং সেই ভুল সিদ্ধান্তের কারণে বামপন্থীরা কিন্তু আজকে পস্তাচ্ছে। বামেদের তুলনায় বিজেপিকেই মূল রাজনৈতিক প্রতিপক্ষ মানেন তিনি। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণ ও দল ভাঙানোর অভিযোগ তুলে গর্জে ওঠেন পথে ঘাটে। কুচবিহারের ভোটটা 10 এপ্রিল। আর এটাও বলি, এই যে বিজেপি চক্রান্তের আর এদের শেষ নেই। সারা ভারতবর্ষে 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, কেরালায় এক কিস্তিতে নির্বাচন হচ্ছে, আবার তামিলনাড়ুতে এক কিস্তিতে নির্বাচন হচ্ছে, পন্ডিচেরিতে এক কিস্তিতে নির্বাচন হচ্ছে, আবার দেখা যাচ্ছে আসামে 3 কিস্তিতে, আর আমাদের বাংলা এখানে 8 কিস্তিতে। এমনকি নির্লজ্জভাবে তারা একটা জেলাকেও দুটো ভাগে ভাগ করে 2টো কিস্তিতে ফেলিয়ে রেখেছে। কীভাবে যে বাংলার মানুষের উপর যে নির্যাতন করছে, মানসিক নির্যাতন করছে, ভোটারদের উপরে একটা মানসিক চাপ সৃষ্টি করেছে, এটা বলার ভাষা নেই। তো রবিদা, মানে দলের ভাঙনটা কেন ঠেকানো গেল না? মাঝে মধ্যেই এই যে ভাঙনটা হয়েছে কোচবিহার জেলায়, এটা কেন? এটা দলের কোনো ভাঙন নয়। কিছু স্বার্থান্বেষী মানুষ থাকেই, সব দলেই থাকেই, এবং তারা স্বার্থের যেদিকে বেশি পায়, স্বার্থ যখনই তার আঘাত লাগবে তখন তার নীতি আদর্শ ভুলে সে ভুল জায়গায় গিয়ে তারা যোগ দিবে। এই রাজ্যে যারা যোগ দিয়েছে বিভিন্ন আমাদের দল ছেড়ে বিজেপি দলে, সাম্প্রদায়িক দলে, তারাই তো একদিন বলেছে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি দাঙ্গাবাজ দল। আবার তারাই সেই দাঙ্গাবাজ দল এবং সাম্প্রদায়িক দলের সাথে তারা গিয়ে জোট বেঁধেছে। কী জন্য? না টিকিট পাওয়ার জন্য, আরও বেশি ক্ষমতা পাওয়ার জন্য। রাজ্যের বেশিরভাগ মানুষ, 10 কোটি মানুষ,
তারা উন্নয়ন এবং পরিষেবার নিরিখে তারা এবারের ভোটটা দিবে। সাম্প্রদায়িক দল তাদের একবার ভুল করে ভোট দিয়েছিল, তাদের প্রলোভনে পড়ে 2019 সালে তারা বলেছিল 15 লক্ষ টাকা দিবে প্রত্যেক অ্যাকাউন্টে। তারা বলেছিল জিনিসের দাম কমাবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাবে, কিন্তু তারা কমায়নি, উল্টো হয়ে গেছে। আজকে জিনিসের দাম আকাশচুম্বী, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। পেট্রোলের দাম হু করে বাড়ছে, 100 টাকা ছুঁই ছুঁই, ডিজেল 100 টাকা ছুঁই ছুঁই, রান্নার গ্যাসের দাম 1000 টাকা ছুঁই ছুঁই। মানুষ খাবে কি, বাঁচবে কেমন করে? তেল, সাবান, অন্যান্য খাদ্যদ্রব্য, শিশু খাদ্য থেকে শুরু করে বাড়িঘর নির্মাণের জিনিসপত্রের দাম, কৃষকের সারের দাম হু করে বাড়ছে। তো এই অবস্থায় আমি বলতে চাই যে এই সরকার, এই বিজেপি সরকার কেন্দ্রে যারা জোর করে দখল করতে চাইছে বাংলাকে, আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে। মানুষ শেষ কথা বলবে, মানুষ ভোট দেবে, মানুষ সমর্থন করবে। তবে মানুষের যে ভাবনা, যেটা আমি লক্ষ্য করছি, যে মনোভাব লক্ষ্য করছি, তাতে আমি গত বছর যে ভোটে জিতেছিলাম তার থেকেও অনেক বেশি ভোটে এবার আমি জিতবো বলে আমার বিশ্বাস এবং আমার ধারণা। রাজনৈতিক সৌজন্যের খাতিরে বিরোধীদের জড়িয়ে ধরতেও পিছপা হন না। আবার রাজনৈতিক বিরোধিতার সময় মেজাজে আক্রমণ শানান তিনি। সব মিলিয়ে ভোটের ময়দানে প্রতিদিন অদম্য বেগে কেবলই ছুটে বেড়ান রবীন্দ্রনাথ ঘোষ। দেখলে কে বলবে যে তার বয়স প্রায় 70 ছুঁয়েছে। সঙ্গী সাথীরা তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লেও রবীন্দ্রনাথের ভোকাল টনিক সবাইকে মুহূর্তেই চাগিয়ে তোলে। ফুটবল কোচের আদলে ভোটের দিনের কৌশল নিয়ে গোপন স্ট্র্যাটেজি ফাঁস করতে চান না কিছুতেই। রবিদা, খেলা কি হবে? খেলা হবে, বুথে বুথে খেলা হবে, গ্রামে গ্রামে খেলা হবে, ব্লকে খেলা হবে, বিধানসভায় খেলা হবে। খেলা হবে, খেলা হবে, খেলা শুরু হয়েছে, খেলা শেষ হবে, খেলা হবে। কি ধরনের খেলা হবে? খেলা হবে দেখতে পাবেন 2 মে বাক্স খুলবে, ভোটের বাক্স খুলবে, ভোট গণনা হবে, হুড়ুর করে জোড়া ফুলের ভোট পড়বে, ভোট জোড়া ফুলের ব্যালট বেরোবে। খেলা হবে, খেলা হবে, ভালো খেলা হবে, জোরদার খেলা হবে। এবং সেই খেলাতে তো জিত হবে। সেই খেলাতে জিত মানে 10 গোলে আমরা হারাবো, 10 গোলে বিরোধীদের হারাবো প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে। বিরোধীদের জন্য কোনো টোটকা দেবেন নাকি? বিরোধীরা ময়দানে নাই, কি টোটকা দিব? আগে ময়দানে আসুক তো, তারপরে টোটকা রেডি আছে, টোটকা দেওয়া হবে। কিরকম ধরনের হতে পারে? আছে, টক ঝাল মিষ্টি সব রকমের টোটকা রেডি আছে। যখন যেটা যেরকম প্রয়োজন হয় সেই টোটকাটাই দেওয়া হবে। নির্বাচনের ময়দানে বিজেপিকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ মননে তরুণ অথচ বয়সে প্রবীণ কোচবিহারের ওই পোড় খাওয়া তৃণমূল নেতা। একদিকে নিজের ভাইকে হারানো আর সম্প্রতি কোভিড আক্রান্ত হয়ে মায়ের মৃত্যুর আক্ষেপ তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে। নিজেই বাড়িতে কোভিডের সংক্রমণ নিয়ে এসেছিলেন বলেই মা তার দ্বারাই যে আক্রান্ত হয়েছিলেন সেই আফসোস তাঁকে প্রবল মনোকষ্ট দেয়। মায়ের স্মৃতিচারণ হলেই কোথায় যেন হারিয়ে যান আপাত কঠোর ও কঠিন স্বভাবের ওই মানুষটি। মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের সাথে থাকতে চাই। পৃথিবীতে এসছি খালি হাতে, একটা সুতাও নিয়ে আসতে পারিনি। যখন যাব তখন আমার সাথে একটা সুতোও যাবে না। তাহলে কিসের এত মায়া, কিসের মমতা, কিসের ধন, কিসের দৌলত, কিছুই তো সাথে যাবে না। সাথে যাবে মানুষের আশীর্বাদটা। তো সেই মানুষের আশীর্বাদটা নেই, এই ধরাধাম থেকে চলে যেতে চাই আর একটা দাগ কেটে যেতে চাই, যে দাগটা সারা জীবন যতদিন চন্দ্র সূর্য পৃথিবী থাকবে ততদিন মানুষের মনে থাকবে যে একজন মানুষ ছিল, এলাকার আমাদের এমএলএ ছিলেন, তিনি আমাদের ঘরের মানুষের মতোই ছিলেন, ঘরের ছেলের মতোই ছিলেন। তারা সারা জীবন যদি আমাকে মনে রাখে, স্মরণ করে, ওটাই হবে আমার কাছে সবথেকে বড় প্রাপ্তি, বড় পাওনা।